দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি সেরা 10। এই বাজেট সবাইকে শক্তি দেওয়ার বাজেট, তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়ার বাজেট বললেন মোদি। দেশের অর্থনীতি আরও পাবে, মধ্যবিত্তকে আরও শক্তিশালী করার বাজেট। তিনি আরও বলেন, অপরিবর্তিত থাকলেও পুরনো কর কাঠামো, নতুন আয় কাঠামোয় সামান্য ছাড়, ৭৫,০০০ টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন। ये बजट समाज के हर वर्ग को शक्ति देने वाला बजट है। ये देश के गांव गरीब किसान को समृद्धि की राह पर ले जाने वाला बजट है। ये मिडिल क्लास को नई ताकत देने वाला बजट है। মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে সপ্তমবার বাজেট পেশ তৃতীয় মোদী সরকারের। বাজেটে মধ্যবিত্তের স্বস্তি মিলবে মোদির। তবে মিলিঝুলি সরকারের বাজেট নিয়ে তুমুল সমালোচনায় বিরোধীরা। বিহার অন্ধ্রকে বাজেটে ঢালা উপহার, বাজেটে বাংলার প্রাপ্তি প্রায় শূন্য। এটি বাংলা বিরোধী বাজেট, দাবি মমতার। কেন্দ্রের বাজেট কংগ্রেসের ন্যায়পত্রের ছাড়, দাবি কংগ্রেসের। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে সপ্তমবার বাজেট পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। ১.৫ ঘন্টার বাজেটে বিকশিত ভারতের জন্য মোট ৯টি বিষয় জোর। কৃষি, কর্মসংস্থান, মানব সম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার, উৎপাদন ও পরিষেবা, নগরোন্নয়ন, শক্তি, উদ্ভাবন ও গবেষণা এবং নতুন প্রজন্মের জন্য সংস্কার। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পেশ করা বাজেটে বিশেষ জোর মধ্যবিত্ত, মহিলা, যুব ও কৃষকদের উন্নয়নে। এই বাজেটে মধ্যবিত্তের স্বস্তি এবং এই বাজেটের জেরে অনেক উদ্যোগপতি তৈরি হবে বলেই দাবি প্রধানমন্ত্রীর। ये मिडिल क्लास को नई ताकत देने वाला बजट, हर शहर, हर गांव, हर घर एंटरप्रेन्योर्स बनाना है। বাজেট পেশের পরই মিলিঝুলি সরকারের বাজেট নিয়ে তুমুল সমালোচনায় বিরোধীরা। শরিক বড় দায়, বাজেটে বোঝালো মোদী সরকার। মোদী সরকারের দুই খুঁটি চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারকে খুশি করতে বিহার অন্ধ্রকে বাজেটে ঢালা উপহার। কিন্তু অমৃতসর কলকাতা শিল্প করিডর, পূর্বোদয় প্রকল্প ছাড়া বাজেটে বাংলার প্রাপ্তি প্রায় শূন্য। বাজেটে বাংলাকে সম্পূর্ণ বঞ্চিত করা হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলা কারো দয়া চায় না, কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয়, বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে, সে কথা বলবে না। কেন্দ্রের বাজেটে কংগ্রেসের ন্যায়পত্রের ছায়া, বাজেট নিয়ে কটাক্ষ কংগ্রেসের। রাহুল গান্ধী বিরোধী দলনেতা, ১ কোটি তরুণ তরুণীকে ইন্টার্নশিপ দেবে কেন্দ্র। বাজেটে ঘোষণা নির্মলা সীতারামনের। কংগ্রেসের ইস্তেহারেই ১ বছর স্টাইপেন্ড দেওয়ার কথা বলা হয়, ২৫ বছরের নিচে স্টাইপেন্ড দেওয়ার কথা বলা হয়। It's an underwhelming budget. I didn't hear anything about the key issues facing the common people of our country. Job creation, there was a token gesture made towards that, but unfortunately very short on specifics. শরিক তোষণের বাজেট, মোদী সরকারকে তোপ সমাজবাদী পার্টিও। अब मान लीजिए सरकार बचानी है तो अच्छी बात है कि बिहार को, आंध्र प्रदेश को कुछ विशेष पैकेज या विशेष योजनाओं से जोड़ा गया है, लेकिन उत्तर प्रदेश जैसा प्रदेश जो प्रधानमंत्री देता है, क्या वहाँ के किसान के लिए कुछ बड़े फैसले हैं? वो तो नहीं बढ़ी। লোকসভায় ভালো ফল করে সংসদে শক্তিশালী হয় বিরোধী জোট ইন্ডিয়া। তবুও বাজেট ঝুঁকল শুধুই এনডিএ সরকারের শরিকদের দিকেই। বাজেটে চাকরিজীবীদের জন্য কিছুটা স্বস্তি। নতুন কর কাঠামোয় আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা কিছুটা বাড়ল। স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০,০০০ থেকে বেড়ে ৭৫,০০০ টাকা করা হলো। পুরনো আয়কর কাঠামো অপরিবর্তিত। ০ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় করলে কোনো কর দিতে হবে না।
বার্ষিক 3 লক্ষ পর্যন্ত আয়কর শূন্য, 3 থেকে 7 লক্ষ পর্যন্ত আয়কর 5%, বার্ষিক 7 লক্ষ আয়ের ওপর কর 10%। বিনিয়োগকারীদের জন্য সুখবর, অ্যাঞ্জেল ট্যাক্স প্রত্যাহারের ঘোষণা। বার্ষিক 3 লক্ষ পর্যন্ত আয়কর শূন্য, 3 থেকে 7 লক্ষ পর্যন্ত আয়কর 5%, বার্ষিক 7 লক্ষ আয়ের ওপর কর 10%। বিনিয়োগকারীদের জন্য সুখবর, অ্যাঞ্জেল ট্যাক্স প্রত্যাহারের ঘোষণা। In the new tax regime, the tax rate structure is proposed to be revised as follows: 0 to 3 lakh rupees, nil; 3 to 7 lakh rupees, 5%; 7 to 10 lakh rupees, 10%; 10 to 12 lakh rupees, 15%; 12 to 15 lakh rupees, 20%; and above 15 lakh rupees, 30%. As a result of these changes, a salaried employee in the new tax regime stands to save up to 17,500 rupees in income tax. মঙ্গলবার সংসদে বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী ভারতের পর্যটন স্থলকে বিশ্বের দরবারে তুলে ধরার কথা বলেন, আর সেই সংক্রান্ত অধিকাংশ প্রকল্পের প্রাপ্তির ঝুলি বিহারে। অর্থমন্ত্রী জানালেন, ঢেলে সাজানো হবে বুদ্ধগয়া, রাজগীর এবং নালন্দাকে। গয়ার মহাবোধি মন্দির, বিষ্ণুপদ মন্দির এক সুতোয় বাঁধে তৈরি হবে বিশেষ করিডোর, যেভাবে কাশী বিশ্বনাথ করিডোরের মাধ্যমে উত্তরপ্রদেশের তীর্থক্ষেত্রকে সংযোগ করা হয়েছে। In the interim budget, I propose the following measures. Vishnupad Temple at Gaya and Mahabodhi Temple at Bodh Gaya in Bihar are of immense spiritual significance. Comprehensive development of Vishnupad Temple corridor and Mahabodhi Temple corridor will be supported, modeled on the successful Kashi Vishwanath Temple corridor, to transform them into world-class pilgrim and tourist destinations. মোবাইল ফোন ও যন্ত্রাংশে 15% আমদানি শুল্ক প্রত্যাহার। বাজেটে ঘোষণা সীতারামনের। কিছুটা সস্তা হচ্ছে সোনা, রূপো, প্লাটিনামও। সোনার রূপে 6% শুল্ক কমালো কেন্দ্র, প্লাটিনামের শুল্ক কমছে 6.4%। ক্যান্সারের 3টি জীবনদায়ী ওষুধ থেকে শুল্ক প্রত্যাহার করল কেন্দ্র। বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। সৌর বিদ্যুতেরও দাম কমছে। ক্যান্সারের জীবনদায়ী ওষুধ থেকে শুল্ক প্রত্যাহার করল কেন্দ্র। বাজেটে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। সৌর বিদ্যুতেরও দাম কমছে। পুজো কমিটিগুলোকে 85,000 টাকা অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর। 15,000 টাকা অনুদান বাড়ালো। 15ই অক্টোবর দুর্গাপুজোর কার্নিভাল। পুজো কমিটির বিদ্যুতের বিলে 75% ছাড় ঘোষণা। শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবারে যদি সব করে দিই, আগের আসছে বছর কি হবে? আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে। সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আশা করি এতেই আপনাদের চলবে। এই গরিব গভর্নমেন্টের থেকে বেশি আর কি করতে পারে বলুন? আলু সংকট কাটাতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আলুর চাহিদা মিটিয়েই রফতানি। আলু ধর্মঘট নিয়ে অতি দ্রুত সমাধানের নির্দেশ। বেচারাম মান্না ও প্রদীপ মজুমদারকে দ্রুত পদক্ষেপ করতে নির্দেশ মমতার।
এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর যে খবরে নজর রাখছি, বাংলাদেশে আন্দোলনের পেছনে মদত রয়েছে বিরোধীদের। বিএনপি জঙ্গিরা আন্দোলনকারীদের উস্কানি দিচ্ছে, এই দাবি করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের পরিস্থিতির জন্য বিক্ষোভকারীদের দায়ী করছেন দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রীও। বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করছে হাসিনা সরকার, পাল্টা দাবি বিরোধীদের। তবে পরিস্থিতির উন্নতি হলে কারফিউ প্রত্যাহারের আশ্বাস দিয়েছে প্রশাসন। কোটা সংস্কারের পরেও বাংলাদেশে আন্দোলন অব্যাহত। আন্দোলন রুখতে এবার আরও কড়া পদক্ষেপের বার্তা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অন্যদিকে এই আন্দোলনের পেছনে বিরোধীদের মদত রয়েছে বলে দাবি করেছে হাসিনা সরকার। বাংলাদেশের যা পরিস্থিতি তার জন্য দায়ী বিক্ষোভকারীরাই, এমনই দাবি বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম আরাফাতের। আন্দোলনের সঙ্গে বিএনপি জঙ্গিদের যোগ রয়েছে এবং তারাই বাংলাদেশের পরিস্থিতি অশান্ত করতে চাইছে বলে দাবি তাঁর। ছাত্রদের সাথে আমরা শান্তিপূর্ণভাবে এনগেজ হয়েছি, আলোচনা করেছি, তাদের দাবি নিয়েছি এবং শান্তিপূর্ণ সমাধানে এগুচ্ছি। এখানে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু এই যে তৃতীয় পক্ষ সন্ত্রাসী জামাত শিবির জঙ্গি, তারা যে জ্বালাও পোড়াও করছে, তাদেরকে দমনের জন্য আমাদেরকে শক্ত হতে হচ্ছে। আজকে আমার প্রশ্ন হচ্ছে, যারা অ্যাটাকার, যারা আক্রমণ করেছে, তার দায়। যতগুলো পত্রপত্রিকা হতাহতের খবর দিচ্ছে, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনার আক্রমণকারীকে দায় দিন। সরকারের দায়িত্ব হচ্ছে মানুষকে প্রোটেকশন দেয়া, সে তো আইন শৃঙ্খলা বাহিনীকে সামনে আনবেই। কিন্তু তারা যদি আক্রান্ত হয়, সংঘাত হলে হতাহত হবে, এটা তো স্বাভাবিক। কিন্তু পরিষ্কার কারা দায়ী? এই জামাত শিবির বিএনপি জঙ্গিরা দায়ী, তারাই তো পুড়িয়েছে। প্রসঙ্গত গত সপ্তাহ জুড়ে কোটা সংস্কারের দাবিতে পড়ুয়াদের টানা বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠেছিল রাজধানী ঢাকা সহ গোটা বাংলাদেশ। লাগাতার সহিংস আন্দোলনের জেরে বাংলাদেশে জরুরি পরিষেবা ছাড়া সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, ইন্টারনেট পরিষেবাও বন্ধ থাকে। বেসরকারি মতে আন্দোলন দমন করতে গিয়ে পড়ুয়া পুলিশ সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 147 জন, আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ। অবশেষে আন্দোলন রুখতে কারফিউ জারি করা হয় বাংলাদেশ জুড়ে। সেই পরিস্থিতিতেই রবিবার কোটা সংস্কারের রায় দেয় বাংলাদেশের সুপ্রিম কোর্ট। তবে কোটা সংস্কারের পরেও জারি রয়েছে আন্দোলন। এরই মধ্যে পরিস্থিতির উন্নতি হলে কারফিউ প্রত্যাহারের আশ্বাস দিয়েছে প্রশাসন। কলকাতা টিভি। প্রেসিডেন্টের পদপ্রার্থী হিসাবে নিজেকে সরিয়ে নিয়েছেন জো বাইডেন। তার জায়গায় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে নাম প্রস্তাব করেছেন তাঁরই ডেপুটি কমলা হ্যারিসের। কমলা হ্যারিসের প্রচারাভিযানের 24 ঘন্টার মধ্যেই 8.1 কোটি টাকা অনুদান সংগ্রহ করলেন কমলা হ্যারিস। চাপের মুখে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট পদের দৌড় থেকে নিজেকে সরিয়ে নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন দল এবং দেশের স্বার্থেই তার এই সিদ্ধান্ত। তারপরেই বাইডেন ডেমোক্রেট শিবিরের নতুন প্রেসিডেন্ট পদপ্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম প্রস্তাব করেছেন। যদিও দলের তরফে এখনো পর্যন্ত তার নামে শিলমোহর পড়েনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে। এদিকে বাইডেন প্রেসিডেন্ট পদপ্রার্থীর লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করার পর 24 ঘন্টার মধ্যে রেকর্ড অনুদান সংগ্রহ করলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। প্রচারাভিযানে 24 ঘন্টার মধ্যে অনুদান জমা পড়ল 81 মিলিয়ন ইউএসডি, যা ভারতীয় মুদ্রায় 8.1 কোটি টাকা। 81 বছরের বাইডেনকে প্রার্থী করা নিয়ে দ্বিধায় ছিল তার দল। শেষ মুহূর্তে প্রেসিডেন্ট পদপ্রার্থী বদলে ফেলতে পারে ডেমোক্রেট শিবির, এই জল্পনা ছিল। বাস্তবে তেমনটাই ঘটেছে। সম্প্রতি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বিতর্ক সভায় অংশ নিয়েছিলেন বাইডেন। সেখানে ট্রাম্পের সামনে অনেকটাই ফিকে মনে হচ্ছিল বাইডেনকে। সূত্রের খবর, এরপর থেকেই বাইডেনকে সরে যেতে চাপ দেওয়া হচ্ছিল। দলের একাংশই চাইছিলেন না বাইডেন আরও একবার নির্বাচনী লড়াইয়ের ময়দানে থাকুন। রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি সমর্থকদের জানান 2025-এর জানুয়ারি পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নাম প্রস্তাব করেন ভারতীয় ডেপুটি কমলা হ্যারিসের। একটি রিপোর্ট অনুযায়ী কমলা হ্যারিসের প্রচারে 24 ঘন্টার মধ্যেই 8.1 কোটি টাকা অনুদান জমা পড়েছে। 24 ঘন্টায় কমলার প্রচার অভিযানে 8,88,000 ডেমোক্রেট সমর্থক রাজনৈতিক অনুদান দিয়েছেন। তাদের মধ্যে 60% 2024 সালের সার্কেলে প্রথমবার অর্থ দান করলেন। কলকাতা টিভি।
ইসরায়েলি পণবন্দীদের মুক্তি আসন্ন। ওয়াশিংটনে পণবন্দীদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর এমনই আশা প্রকাশ করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা ফলপ্রসূ হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন নেতানিয়াহু। যদিও শুক্রবার মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেনের পর ইসরায়েলের প্রধানমন্ত্রীও একই কথা বললেও এখনও নিঃসংশয় হতে পারেনি স্বজনহারা পরিবারগুলি। অক্টোবরের 7 তারিখ থেকে যে যুদ্ধ শুরু হয়েছিল তাতে এ পর্যন্ত ইসরায়েল ও প্যালেস্টাইনের অন্তত ৩৯,০০০ নিরীহ মানুষ নিহত হয়েছেন। ঘর ছাড়ার সংখ্যাও নেহাত কম নয়। অন্তত 250 জনকে পণবন্দী করা হয়। এদের মধ্যে 120 জন এখনও বন্দী রয়েছেন। অধিকাংশই নিহত বলে অনুমান ইসরায়েল প্রশাসনের। নভেম্বরে এক দফায় 240 জন প্যালেস্টাইন বন্দীকে মুক্তির বিনিময়ে 105 জনকে মুক্তি দিয়েছিল হামাস। এই আবহে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বিভিন্ন পক্ষ বারংবার দুপক্ষের কাছে আবেদন রাখলেও বিশেষ লাভ হয়নি। রাষ্ট্রসংঘের আবেদন বা আন্তর্জাতিক আদালতের হুঁশিয়ারিতেও সাড়া দেয়নি যুযুধান দুপক্ষ। তারপরেও যুদ্ধ থামাতে সচেষ্ট ছিল মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। প্রধানত পণবন্দীদের মুক্তি দেওয়ার পাশাপাশি গাজা ও রাফার নিরীহ মানুষজনকে যুদ্ধের আঁচ থেকে বাঁচাতেই চলছিল দফায় দফায় আলোচনা। অবশেষে সেই আলোচনা ইতিবাচক হওয়ার দিকেই এগোচ্ছে বলে জানালেন স্বয়ং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওয়াশিংটনে পণবন্দীদের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর ইসরায়েলি পণবন্দীদের মুক্তি আসন্ন বলে আশা প্রকাশ করেছেন তিনি। শুক্রবার মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেনেরও দাবি সাফল্যের দোরগোড়ায় যুদ্ধবিরতি আলোচনা। তবে রাষ্ট্রপ্রধান যাই বলুন না আঁচালে বিশ্বাস করতে পারছেন না স্বজনহারা পরিবারগুলি। কলকাতা টিভি। সরকার ও আলু ব্যবসায়ীদের টানাপোড়েন, ভোগান্তি বাড়ছে ক্রেতাদের। রাজ্য সরকার ভিন রাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞা জারি করায় সোমবার থেকে ধর্মঘট শুরু করেছেন আলু ব্যবসায়ীরা। তার জেরে মঙ্গলবার জেলায় বাজারে বাজারে চড়ছে আলুর দাম, আলুর যোগানও কম। হিমঘর থেকে শনিবার যে আলু বের করা হয়েছিল বাজারে তা প্রায় শেষের দিকে। হিমঘর থেকে আলু বের না হলে সোমবার থেকেই বাজারে যোগান কমবে। ভিন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে রাজ্যের সীমানাগুলিতে পুলিশি হয়রানির প্রতিবাদেই কর্মবিরতি প্রগতিশীল আলু ব্যবসায়ীদের। হিমঘর খোলা, প্রগতিশীল আলু ব্যবসায়ীর সঙ্গে হিমঘরের কোনো যোগ নেই দাবি হিমঘর মালিকের। লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ীরা, যার জেরে আলুর দাম আরও বাড়ার আশঙ্কা করছেন হিমঘর মালিক থেকে ক্রেতা বিক্রেতারা। হিমঘর খোলা চুঁচুড়া হিমঘরে, তবে কোনো ব্যবসায়ী আলু বের করতে আসেনি। চুঁচুড়া পোলবার আড়ত বন্ধ। বাজারে আলু থাকছে না, কম থাকছে বাজারে আলু। সেই আলুটা দিতে পূরণ কী করে হবে? তাদের অটোমেটিক তো বাজার তো বন্ধ থাকলে একটা তো আলু বিক্রির দাম তো বাড়তে পারে। শান্তিপুর সহ নদিয়ার বিভিন্ন প্রান্তের বাজারগুলি আলু ব্যবসায়ী সমিতির এই সিদ্ধান্তে মুখ থুবড়ে পড়েছে। খুচরো আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন এই ধর্মঘট অবিলম্বে তুলে নেওয়া উচিত, না হলে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ীরা। সরকার যদি এই ধর্মঘট না তুলে নেয়, জন্য সমস্যার সমাধান না করে, তাহলে পরে আমাদের বাজারে কাঁচামাল আসবে না, আলু আসবে না। আমরা কি বেচবো? আমরা খাবো কি না বেচতে পারলে? পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার হিমঘরগুলিতেও কর্মবিরতির প্রভাব পড়েছে। বকছাড়ি এলাকার এই হিমঘরে আলু নামার খবর পেয়ে তড়িঘড়ি হিমঘরে পৌঁছন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির চন্দ্রকোনা টাউন ইউনিটের পদাধিকারী সহ জেলার পদাধিকারী ও সদস্যরা। হিমঘরে সমিতির আধিকারিকরা পৌঁছতেই শুরু হয় হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসায়ী সমিতির বচসা। পরিস্থিতি সামাল দিতে উভয় পক্ষ বৈঠকে বসে। আলু ব্যবসায়ী সমিতির পশ্চিম মেদিনীপুর জেলার সহসভাপতি মুকুল ঘোষ বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে। আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির জেরে হিমঘরগুলি শুনশান। রাজ্য জুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের ডাকা কর্মবিরতির জেরে বাঁকুড়ার হিমঘরগুলির শেডে নামল না আলু। দেখা নেই ব্যবসায়ীদের। আলুর বাজারে আলুর ঘাটতির আশঙ্কা, বাড়তে পারে আলুর দাম। 3 দিন ধরে আটকে আলুর গাড়ি, বিপাকে গাড়ি চালকরা। রাজ্যে আলুর চাহিদা না মেটানো পর্যন্ত ভিন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না। রাজ্য সরকারের এই নির্দেশিকার পর পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্টে একাধিক আলু বোঝাই ট্রাক আটকে দিয়েছে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। পূর্ব বর্ধমান থেকে ঝাড়খণ্ড যাওয়ার উদ্দেশ্যে একাধিক আলু বোঝাই ট্রাক আটকে রয়েছে। বেশ কিছু ট্রাককে পুলিশের তরফে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। কলকাতা টিভি।
বিধানসভায় শপথ উপনির্বাচনে জয়ী 4 তৃণমূল প্রার্থীর শপথ নিয়ে রাজ্যপালকে তোপ মুখ্যমন্ত্রীর। রাজভবনের যদি শপথ নেওয়ার ক্ষমতা থাকে তাহলে বিধানসভার ক্ষমতা কেন থাকবে না? রাজ্যপাল স্পিকারের সিদ্ধান্ত মেনে চলব, রাজ্যপাল 500 টাকা জরিমানার কথা। বিধানসভার শপথ উপনির্বাচনে জয়ী 4 তৃণমূল প্রার্থীর শপথ নিয়ে রাজ্যপালকে তোপ মুখ্যমন্ত্রীর। রাজভবনের যদি শপথ দেওয়ার ক্ষমতা থাকে তাহলে বিধানসভার ক্ষমতা কেন থাকবে না? রাজ্যপাল লাইনে চলুক, বেলাইনে চলবেন না, স্পিকারের সিদ্ধান্ত মেনে চলব। রাজ্যপাল 500 টাকা জরিমানার কথা বলেছেন। হঠাৎ রাজ্যপালের কিসের টাকার দরকার পড়ল? যদি জলপানির প্রয়োজন হয় বলতেই পারেন। নতুন বিধায়কদের সাহায্য না করে পেনাল্টি করছেন, বিধানসভায় বললেন মমতা। সেরা 10 আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।